আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো চলে আসলাম আমি হচ্ছে ক্লাসের দ্বিতীয় অংশে, যেখানে আমরা আলোচনা করতেছিলাম এভরিথিং অ্যাবাউট নিউক্লিক অ্যাসিড। সো যেখানে মূলত আমরা নিউক্লিক অ্যাসিড কী, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের, নিউক্লিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচার, কী কী জিনিস থাকবে, কী কী জিনিস নিয়ে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হতে পারে, সেটা নিয়ে আমরা একটা সুন্দর বেসিক ডিসকাস করছি, যেখানে আমরা বলা যায় বেশ ডিটেল একটা বেসিক ডিসকাশন করছি। বাট সেখানে আমরা ডিএনএ নিয়ে কিন্তু ডিটেল ডিসকাশন করতে পারি না, অর্থাৎ ডিএনএর স্ট্রাকচার নিয়ে ভিতরে ডিপে যেতে পারি নাই। তো আজকে হচ্ছে সেটা নিয়ে ভিডিও করা। সো তোমরা দেখতেই পাচ্ছ ডিএনএস স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ ডিএনএ আজকে কথা বলবো বেসিক্যালি। সো আমি বেসিক্যালি আমার কলমটা নিয়ে নিই। তো এখন খেয়াল করে দেখবা, তোমার এই যে ডিএনএটা আমি ডিএনএ স্ট্রাকচার নিয়ে কথা বলবো, তার আগে একটা সুন্দর একটা ডিএনএ আমি এঁকে নিছি, যেই ডিএনএটা মোটামুটি ক্লাস 9-10-এর বই থেকে তোমরা পরিচিত। সো আমি বেসিক্যালি এই ভিডিওটা এমনভাবে বানাচ্ছি যাতে ক্লাস 9-10-এর স্টুডেন্টরা যখন দেখবে তখন তারা আমার ভিডিওটা বুঝতে পারো, কারণ একদম বেসিক থেকে শুরু করা। এবং কেউ যদি ইন্টারমিডিয়েটে দেখে থাকো, বাট সে যদি এমন হয় ইন্টারমিডিয়েটে অবশ্যই দেখবা, কারণ বেসিক্যালি ইন্টারমিডিয়েট টার্গেট করে ভিডিওটা করা, কারণ এখানে যাতে কোনো টপিক মিস না যায়। এবং 9-10-এ যদি কেউ দেখো ভিডিওটা, অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে তার জন্য বেসিক তো ক্লিয়ার হবে, প্লাস সে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে এই টপ ভি লেকচারটা নিয়ে। তো খেয়াল করো, তো যেটা বলতে চাচ্ছি যে এই যে স্ট্রাকচারটা, সুন্দর স্ট্রাকচারটা পরীক্ষা হলে কিন্তু আমাদের আঁকা লাগে, তাই না? সো আমরা অনেকেই কিন্তু এরকম সুন্দর করে আঁকতে পারি না। তো এখন আমাকে অনেক সময় জিজ্ঞেস করো, ভাই আপনি এত সুন্দর করে ডিএনএটা আঁকলেন কীভাবে, আপনি আমাদের যদি শিখাইতেন। সো ফার্স্ট অফ অল আমি হাউ টু ড্র এটা নিয়ে আসলে একটু কথা বলে ফেলি, যে এইভাবে কেমনি এত সহজে ডিএনএ আঁকা যায়, তাও মাত্র 1 মিনিটের মধ্যে, এর বেশি সময় লাগবে না। এরকম ডাবল হেলিক্স তুমি আঁকবা এবং 3D ছবিটা দেখতে মনে হবে কি 3D মতো লাগতেছে না? সো এরকম 3D ছবি আঁকবো আমরা, এখন থেকে নর্মাল এরকম ছবি আঁকবো না, ঠিক আছে? সো কীভাবে আঁকা যায় সেটা নিয়ে এখন আমি তোমাদেরকে আইডিয়া দিই। চলো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজে যাই। এখানে আমি কিছু প্রশ্ন লিখে রাখছি, এগুলো নিয়ে আমি আলোচনা করব। একটু ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার চেষ্টা করি। এই তো একটা ব্ল্যাঙ্ক পেজ পাইলাম। এখন তুমি আমার সাথে ভাইয়ের সাথে একটা এরকম 2টা কলম নাও, ঠিক আছে? সো এটা আঁকা খুবই সহজ। দেখো তোমাদেরকে আমি আজকে শিখাবো কিভাবে আঁকা যায়। এরকম 2টা কলম নাও, ওকে? সো 2টা কলম নিয়ে এভাবে আঁকো। কলম বা পেন্সিল, বেসিক্যালি পেন্সিল দিয়ে আঁকো, এভাবে দাও, ঠিক আছে? অলরেডি কিন্তু 50% স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমি একটু কালি সিলেক্ট করে নিই। একটা স্ট্র্যান্ড তো আঁকলাম সবুজ দিয়ে, আরেকটা স্ট্র্যান্ড না হয় আঁকি এরকম এই কালারটা দিয়ে, ওকে? সো ওকে, পারফেক্ট, একটা সুন্দর একটা ছবি আসলো। এখন আমরা কাজ প্রায় 100% হয়ে গেছে, বাট না, আসলে 95% হয়েছে, 5% কাজ বাকি আছে। 5% কাজের মধ্যে 3% কাজ হচ্ছে কি? 3% কাজ হচ্ছে একটা জিনিস মুছতে হবে। এখন কি মুছবা? এই দেখো 2টা স্ট্র্যান্ড একসাথে ওভারল্যাপ করে গেছে। এই ওভারল্যাপ করা জায়গাগুলো যদি মুছে দাও, তাহলে আসলে ত্রিমাত্রিক ব্যাপারটা বোঝা যাবে, কে কার পিছনে গেছে, কে কার সামনে আসছে। সো বেসিক্যালি একবার কি হবে, একবার এই নীল জিনিসটা উপরে থাকবে, পরে এটা নীল বা কি বলবো, আচ্ছা এই কালারটা আসলে কনফিউজিং কালার, হলুদ নিয়ে কথা বলি। ধরো এই হলুদটা একবার পিছনে ছিল, তারপর সামনে আসবে, অথবা পিছনে যাবে, তারপর আবার সামনে আসবে, এটা পিছনে যাবে, এরকম করে তো চলবে, তাই না? তাহলে এইটা বোঝানোর জন্য আমি কি করতে পারি, একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে মুছা শুরু করো, হয় এই ডিরেকশনে, না হয় এই ডিরেকশনে, যে কোনো একদিকে ডিরেকশনে মুছো। যেমন আমি প্রিফার করতেছি এই ডিরেকশনে মুছাটা। তাহলে এই ডিরেকশানে যেই জায়গাটা ওভারল্যাপ করছে, একবার হলুদটা ক্রস করছে, তাহলে হলুদটা মুছে দাও। আচ্ছা, এই ডিরেকশানে এখন ও তোমার কনফিউজিং কালার, পেস্ট কালারটা হচ্ছে ওভারল্যাপ করছে, মুছে দাও। এখন আবার হলুদ, তারপর আবার পেস্ট কালার করবে, এই যে আবার পেস্ট কালার, দেখছো? তারপরে আবার হলুদ করবে। তাহলে একটা নির্দিষ্ট দিকে স্ট্র্যান্ডগুলো মুছে দাও। এখন দেখো অনেকটাই কিন্তু ছবিটা হয়ে গেছে, কিন্তু আমি যে মুছতে গেছি, এখানে ডিজিটাল বোর্ডে মুছতে গেলে কি হয়, একটু ঝামেলা হয়। সো এখন ওই জায়গাগুলো তুমি যদি একটু ঘষে মেজে ঠিক করে দাও, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আগের মতো ছবিটা চলে আসবে। এখন আগের মতো ছবিটাতে আসতে আরেকটা কাজ বাকি আছে, 2% কাজ বা 1% কাজ বেসিক্যালি। সেটা কি, সুন্দর মতো কিছু লাইন টানা। আমরা চাইলে এইভাবে লাইন টানতে পারি। লাইন টানার একটা নিয়ম আছে, 4টা লাইন তুমি টানতে পারবা এই একটা স্পেসের মধ্যে। কেন? এটা কারণ আছে। 4টা লাইন, এই লাইনগুলো কি এক একটা
এই লাইনগুলো কি এক একটা নিউক্লিওটাইড। সো এখানে কেন 4টা নিউক্লিওটাইড থাকবে, কারণ তুমি একটু চিন্তা করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, সো 4টা লাইনের জন্য তুমি কিন্তু ঘর পাচ্ছ কি 5টা ঘর পাচ্ছ। এবং মনে রাখবা এই একটা কথা বলা হয় যে ডিএনএর পূর্ণ ঘূর্ণনে, আমরা এখান থেকে আরেকটা এমসিকিউ শিখে ফেলবো, ডিএনএর পূর্ণ ঘূর্ণনে 34 অ্যামস্ট্রং, অথবা এটাকে মনে হয় যতটুকু মনে পড়ে 3.4 ন্যানোমিটার, ইফ আই এম রং অর নট, আচ্ছা আমি জানি যদি ভুল না, আশা করি আমি কনভার্সন করাটা ভুল হয় না, আশা করি একটু দেখে নিও, চেক করে নিও। সো 34 অ্যাংস্ট্রম দূরত্ব অতিক্রান্ত হয়, এই কথাটা বলা হয়। তাহলে এই কথাটা কেন বলে, এটার প্রমাণ কি, চলো প্রমাণ করি। ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণন মানে 2টা লুপ, 2টা লুপ। লুপ বলতে কি, এই ধরো তুমি একটা তরঙ্গ নিয়ে যদি চিন্তা করো, এটা একটা পজিটিভ লুপ, এটা হচ্ছে নেগেটিভ লুপ। তাহলে একটা ডিএনএ বেলা তুমি যদি চিন্তা করো ভাবে, একবার 2বার, অর্থাৎ এই একবার ঘুরে আসে একবার, এস এর এই প্যাডটা একবার, এই প্যাডটা একবার, তার মানে হচ্ছে এইটা একবার এইটা একবার, তার মানে হচ্ছে 2টা স্পেস। সো এই 2টা স্পেসের মধ্যে তোমার একটা স্পেসে যদি ঘর থাকে 5টা, তাহলে 2টা স্পেস মিলে কয়টা ঘর থাকবে, 10টা ঘর। তাহলে পূর্ণ ঘূর্ণনে কয়টা ঘর, 2টা লুপে কয়টা ঘর, 10টা ঘর। এবং এক একটা ঘরের যে দূরত্ব বলা যায়, বা এক একটা ঘরের যে ডিস্টেন্সটা, এটা কতটুকু, এটা একদম বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। সো এখন তুমি যদি এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবা ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণনে কত দূরত্ব অতিক্রম হতে পারে, 34 অ্যাংস্ট্রম। সো প্রমাণ করা হয়ে গেল কিন্তু। তাই এই জন্য তুমি যখন ছবি আঁকবা তখন 4টা নিউক্লিওটাইড বা 4টা লাইন টানবা তুমি বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এখন থেকে এই ভুলটা আমরা আশা করি করবো না। সে তুমি এখন 9, 10-এ পড়ো কিংবা ইন্টারমিডিয়েটে পড়ো, এখন একটা কাজ করা উচিত, তুমি যদি ইন্টারমিডিয়েটে উঠে যাও কিংবা 9, 10-এও থাকো না কেন, আমি মনে করি তোমরা এখানে নাইট্রোজেনাস বেসগুলার পেয়ারিং দেখানো উচিত, বেস পেয়ারিং একটু দেখানো উচিত। বেস পেয়ারিং জিনিসটা কি, বেস পেয়ারিং জিনিসটা হচ্ছে এরকম, বেস পেয়ারিং ল আছে। সো এটা বেসিক্যালি বলে যে এডিনিন শুধুমাত্র থায়ামিনের সাথেই আসলে বন্ড করতে পারবে, গুয়ানিন অথবা সাইটোসিন গুয়ানিনের সাথে বন্ড করতে পারবে, এটা একদম ফিক্স, এটাকে বলা হয় বেস পেয়ারিং ল। এখন আরেকটা জিনিস আছে, এডিনিন এবং থায়ামিন এই 2টা নাইট্রোজেনাস বেসের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড থাকবে, কি বন্ড, হাইড্রোজেন বন্ড। সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে। সো এই বেস পেয়ারিং ল এবং কোনটার সাথে কয়টা হাইড্রোজেন বন্ড থাকবে, এই বিষয়টা তুমি যদি জানো, তাহলে তুমি অবশ্যই এখানে একটা বসাতে পারো। এখানে ধরো এ নিলা, এখানে ধরো টি নিলা, এখানে ধরো সি নিলা, এখানে ধরো জি নিলা, ঠিক আছে? তো এখন তুমি দেখাও যে এটার সাথে এটা কে বন্ড করবে, তোমার টি এর সাথে এ করবে, সি এর সাথে জি করবে, আবার জি এর সাথে সি করবে। সেভাবে দেখানোর পরে এটা কয়টা বন্ড থাকবে, ডাবল বন্ড, এটা কয়টা বন্ড থাকবে, ডাবল বন্ড, এটা 3টা বন্ড, এটাও 3টা বন্ড। আচ্ছা দেখাতে পারতেছি না, এখানে খুব হিবিজিবি হয়ে গেছে। সো যদি এখানে দেখানোর চেষ্টা করি, এ টি সি যদি হয় জি এর সাথে, তো এরকম করে তুমি চাইলে দেখাতে পারো। এরকম একটা রাফ ছবি যখন ডিএনএর স্ট্রাকচার চাবে, তুমি হচ্ছে এভাবে আঁকতে পারো। আরও ডিটেইলড স্ট্রাকচার তুমি চাইলে আঁকতে পারো, তো সেটা কীভাবে আঁকতে হয় এটাও তোমাদেরকে শিখায় দেবো, কোনো সমস্যা নাই। এবং যদি এই পার্টে আমরা কভার করতে না পারি, আমার টার্গেট হচ্ছে প্রতিটা ভিডিও 15 মিনিটের মধ্যে শেষ করার, বা 15 থেকে হাইয়েস্ট হলে 20 মিনিট। বাট যদি শেষ করতে না পারি, ইন দ্যাট কেস আমি অবশ্যই এই সিরিজটা চালু করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার করা। সো যতটুকু সময় লাগুক না কেন, আমি তোমাদের এভরিথিং ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা জাস্ট টপিক বলবো যেটা নিয়ে আমার কোনো বলবা যে ভাই এটা বুঝিনি, এটাতে কনফিউশন আছে, আমি ইনশাল্লাহ ডিটেল তোমাদেরকে সব কিছু বুঝায় দেওয়ার দায়িত্ব আমার। ওকে, আচ্ছা, তাহলে
এই জিনিসটা গেল। এখন আসি, আশা করি তোমরা এখন ছবি আঁকতে পারবা এবং সাইন্টিফিক্যালি যে ভুলগুলো করতা এই ভুলগুলো এখন আর করবা না। সো কীভাবে এত সুন্দর একটা 3D ছবি আঁকা যায় সেটা বুঝলাম। আর 5 প্রাইম 3 প্রাইম কীভাবে লিখবা, 5 প্রাইম যদি উপরে এটা লেখো তাহলে এটা শেষ প্রান্ত এসে এদিকে এসে এটা 3 প্রাইম লিখতে হবে। আর এটা যদি হয় 5 প্রাইম তাহলে এটা হবে 3 প্রাইম, এটা এটার উল্টা 5 প্রাইম। সো উল্টা হবে কেন? কারণ ডিএনএগুলোকে বলা হয় কি অ্যান্টি প্যারালালি অবস্থান করে। কি অ্যান্টি প্যারালাল? অর্থাৎ অ্যান্টি প্যারালাল ব্যাপারটা কি, তোমরা যদি ভেক্টর পড়ে থাকো জানো যে এই দুইটা ভেক্টর হচ্ছে কি প্যারালাল, ফুললি প্যারালাল। এই দুইটা ভেক্টর প্যারালাল ঠিক আছে, বাট আরেকটু ভালো করে বললে দুইটা ভেক্টর হচ্ছে অ্যান্টি প্যারালাল। একটা ভেক্টর যাচ্ছে এদিকে, একটা ভেক্টর যাচ্ছে এদিকে, বাট দুটোটা সেম অ্যাঙ্গেলে আছে, মানে একই ডিরেকশনে আছে। মানে একই ডিরেকশন বলতে ধরো মানে অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেলে আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন খেয়াল করো এই ব্যাপারটা কি বলা হয় অ্যান্টি প্যারালাল। সো বেসিক্যালি ডিএনএর যে দুইটা হেলিক্স আমরা জানি, নিউক্লিওটাইড চেইন থাকে দুইটা, পলিনিউক্লিওটাইড চেইন। এগুলো কি এক একটা স্ট্র্যান্ড বলতে পারি বা ফিতা বলতে পারি বা সূত্রক বলতে পারি। সো এই এক একটা ফিতা হচ্ছে কি অ্যান্টি প্যারালালি অবস্থান করে, অর্থাৎ একটা যদি সোজা এরকম হয় আরেকটা হবে এরকম। সো একটা যদি 5 প্রাইম 3 প্রাইম হয় একটা হবে কি, ধরো এটা 5 প্রাইম 3 প্রাইম এই শীর্ষটা, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। আশা করি ক্লিয়ার। এরপর আমরা চলে আসি স্ট্রাকচার নিয়ে এখন ডিটেল আলোচনা করি, যাতে স্ট্রাকচারটা আমরা আঁকতে পারি। ডিএনএ স্ট্রাকচারে কি পাওয়া যাবে বলো তো? নিউক্লিওসাইড এবং ফসফেট থাকবে। নিউক্লিওসাইড আবার কি জানি, একটা পেন্টোজ সুগার থাকবে এবং নাইট্রোজেনাস বেস থাকবে। যদি এখন শুধুমাত্র ডিএনএর বেলায় কথা বলি, সব নিউক্লিক অ্যাসিডের কথা কমন কথা বাদ দিয়ে, তাহলে কি আসবে দেখো তো? পেন্টোজ সুগার এখানে কোনটা থাকবে? ডিঅক্সিরাইবোজ সুগার। নাইট্রোজেনাস বেস কি থাকবে? সবই থাকবে, জাস্ট ইউরাসিল বাদে। ইউরাসিল কোথায় থাকবে? শুধুমাত্র আরএনএতে থাকবে। আর ফসফেট রেডিক্যাল থাকবে। এখন ফসফেট সম্পর্কে একটা কথা তোমাদেরকে আগে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি যে ভাই ফসফেট যে রেডিক্যালটা এটার সাথে যুক্ত হয় কিভাবে আসে, কোথা থেকে আসে, এটা অনেক সময় প্রশ্ন করা হয়। সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে আসে, ঠিক আছে? এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। এটা কোথা থেকে আসে? ফসফরিক অ্যাসিড থেকে আসে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের অনেকটাই আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্ট কিন্তু কমপ্লিট, এবং আমরা কিভাবে সহজে আঁকতে হয়, অর্থাৎ একটা আঁকা আমরা শিখছি 50%, আরেকটা ডিটেলস আঁকা আছে যেটা তোমাদের বইয়ে অনেকে বুঝো না। সো ওই পার্টটা আমরা ক্লিয়ার করে দিব আস্তে আস্তে। কেমনে? আগে আমরা রাইবোজ সুগার আঁকা শিখবো, সেটাতে ফসফেট অ্যাড করা শিখবো, সেখানে নাইট্রোজেনাস বেস অ্যাড করা শিখবো। সো তিনটা অ্যাড করা শিখে গেলে কিন্তু একটা নিউক্লিওটাইড বানাতে পারবো। এরপরে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে জোড়া লাগাই দিলেই কিন্তু পুতির মালার মতো অনেকগুলো পুঁতি একসাথে যদি জোড়া লাগাই দিই, মালা যেমন হয়ে যাবে, ঠিক তেমনি আমার ডিএনএর একটা স্ট্র্যান্ড বা সূত্রক তৈরি করা হয়ে যাবে। এরকম দুইটা সূত্রক তৈরি করা হয়ে গেলে ডিএনএ তৈরি করা হয়ে গেল। কত সহজ না এই বিষয়টা? আচ্ছা, একদমই সহজ। সো আমরা সহজ বিষয়টাকে কঠিন না করি। এখন তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি সরাসরি এখন দিয়ে দিব, অথবা কিছু প্রশ্ন আমি বাঁচায় রাখবো যে উত্তর দেওয়ার জন্য। চিন্তা করে দেখছো একটা নিউক্লিওটাইড তুমি তৈরি করছো সেখানে, তাই না? তো এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একে অপরের সাথে জোড়া লাগবে, একটা নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইডের সাথে জোড়া লাগবে। তো এই জোড়াটা লাগে কিভাবে? তাহলে এখানের মধ্যে কোনো বন্ধন আছে কিনা, বা কি বন্ধনের মাধ্যমে জোড়া লাগে? অ্যান্সার যদি তোমার হাইড্রোজেন বন্ড হয় তাহলে দেখা যাক উত্তর তোমার সঠিক কিনা, একটু পরে আমরা দেখব। দুই পাশের নাইট্রোজেন বেসগুলো কীভাবে বন্ধন করে সেটার উত্তর আমি এখনই বলে দিই, হাইড্রোজেন বন্ড। কারণ একটু আগে আমরা দেখে আসছি কি এর সাথে টি এর দুইটা হাইড্রোজেন বন্ড, এডিনিনের সাথে থাইমিনের, সাইটোসিনের সাথে গুয়ানিনের ট্রিপল বন্ড, ট্রিপল হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? সো নাইট্রোজেন বন্ডগুলো কিসের মাধ্যমে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। আচ্ছা, আমরা সব কিছু শেষ হওয়ার পরে ডিএনএ নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল অঙ্ক করার ট্রাই করব। আমরা ডিএনএ টপিকটা আমরা কত ভালো করে বুঝতে পারছি সেটা থেকে আমরা যাচাই করে ফেলতে পারবো যে আসলে আমরা ডিএনএ কতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো খুব বেসিক ইন্টারেস্টিং কোশ্চেন করবো আজকে। যেরকম কোশ্চেনগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল, পরে যে ক্লাসটা দিব সেখানে আমি একটু তোমাদের কাছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন সলভ করানোর ট্রাই করবো, ঠিক আছে? সো তো খেয়াল করো, নাইট্রোজেনাস বেস থাকা সত্ত্বেও ডিএনএ কে আমরা কেন অ্যাসিড ডাকি? এই ব্যাপারটাকে কখনো চিন্তা করে দেখছো? নাইট্রোজেনাস বেস মানে হচ্ছে ক্ষারক। সো নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকা সত্ত্বেও আমরা একটা জিনিসকে কেন আসলে অ্যাসিড ডাকতেছি, কেন চিন্তা করে দেখছো? সো যদি চিন্তা না করে থাকো তাহলে এটা আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি ওইটা উত্তর কী দিতে পারো তোমার লেভেল অনুযায়ী?
তোমার লেভেল অনুযায়ী তুমি কি উত্তর দিতে পারো। তোমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করা হইলো, তুমি কি এখন বলবা যে না ভাই হুদাই হয়তো নিউক্লিক অ্যাসিড দেখ। আচ্ছা অনেকে বলবা যে অ্যাসিড কোথেকে বলেন, নিউক্লিক অ্যাসিড না, ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড তো অ্যাসিড কেন বলতেছি, তাহলে বেসিক্যালি ওদের নাম কি হুদাই অ্যাসিড দিছে, ওরা আসলে খার এরকম কিছু নাকি কি, তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। তোমরা একটু নিজেরা চিন্তা করে কমেন্ট করতে পারো, মানে ভিডিওটা স্টপ করে। যদি মনে হয় যে করবা না তাহলে উত্তর শুনো, বাট আমি বলবো যে ভিডিওটা স্টপ করে নিজের মতো একটা কমেন্ট করো মন করা, সো পরে মিলে না আসলে বিষয়টা কি। আচ্ছা দেখো এটার উত্তরটা দিয়ে দিই, আমি বেশি পেঁচাবো না। এই ডিএনএ যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ওভারঅল যে পিএইচটা হচ্ছে ম্যাটার করতেছে। এটার মধ্যে কি থাকতেছে ডাজেন্ট ম্যাটার, এটার ওভারঅল এটার স্ট্রাকচারটা এইভাবেই সাজানো, হাইড্রোজেন বন্ড, তারপর নাইট্রোজেনাস বেস, তারপর আছে সব কিছু এবং সুগার। সো সব কিছু মিলায় এটার ওভারঅল পিএইচ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 7-এর নিচে। সো ওভারঅল পিএইচ যেহেতু 7-এর নিচে হয়ে যায়, তাই আমরা এটাকে আসলে অ্যাসিড ডাকতে বাধ্য। এটার মধ্যে যত হাজারই নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকুক না কেন, ঠিক আছে। সো একটা সিম্পল উত্তর, কিন্তু খুব কঠিন বা মানে কি বলবো যে খুব ডিপ কোনো অ্যান্সার নাই কিন্তু এখানে। বাট এই প্রশ্নটাই তোমাকে যদি হুট করে কেউ করে তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। যেমন আমি আমার ব্যাচে যখন কোনো স্টুডেন্ট পড়াতে যাই তখন বলে যে এই একজনকে দাঁড়া করে বলে এই তুমি বলো এটা কেন হয়েছে, সে কিন্তু বলতে পারে না। কিছু জিনিস একটু কমন সেন্স খাটাও কিন্তু বলা যায় যদি তোমার বেসিক ভালো থাকে। সো বেসিক কি, অ্যাসিডের সাথে হচ্ছে পিএইচের সম্পর্কটা, পিএইচ 7-এর নিচে হইলে সেটাকে অ্যাসিড ডাকা লাগে, সেটার মধ্যে আল্লাহ দুনিয়ার যাই থাকুক না কেন, ঠিক আছে। আচ্ছা সো ডিএনএ থাকা কি মাস্ট, না থাকলে কি হবে ফর লিভিং, মানে ডিএনএ কি একটা জীবন বেঁচে থাকার জন্য আসলে দরকার কি না, মানে ডিএনএ না থাকলে বা কি হবে। সো একটা কথা বলা হয় কি, সেল না থাকলে মনে হয় কেউ বাঁচতে পারবে না, বাট এই জিনিসটা আসলে ভুল। কারণ ইফ ইউ লুক অ্যাট দ্য ভাইরাসের কোনো সেল নাই, বাট এই ভাইরাস যখন জীবদেহের সংস্পর্শে আসে এই বেটা সুন্দর মতে অ্যাক্টিভেট হয়ে আমারে অসুস্থ করে ফেলায় সুন্দর মতে। সো যাদেরকে আমরা ডাকি হচ্ছে ভিরিয়ন হচ্ছে ভাইরাসের মধ্যে সেই টাইপগুলো যারা হচ্ছে আমাদের বডিতে কোনো সংক্রমণ বা ইনফেকশন করতে পারতেছে। সো এই বেটাগুলা হচ্ছে কি এত ঝামেলা করে, ওদের সেল নাই। তাহলে এখানে একটা জিনিস বোঝারও আছে যে বেঁচে থাকার জন্য আসলে সেল আসলে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের মধ্যে কি আছে একটু চিন্তা করো তো, নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ অথবা আরএনএ। সো এই ডিএনএ বা আরএনএর বদলতেই তারা কিন্তু চাইলে একটা সময় নিজেদেরকে রিভাইভ করতে পারতেছে, লিভিং ফিচারগুলো প্রকাশ করতে পারতেছে। বলা যায় তারা এক পক্ষে বলা যায় তারা 50% লিভিং 50% ডেথ, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো এই যে 50% লিভিং, এটার জন্য দায়ীটাকে, তার যদি নিউক্লিক অ্যাসিড না থাকতো কখনো তাকে লিভিং বলতে পারতো না। তাই আমাকে একজন ভাইয়া পড়াইতো যখন ডিএমসিতে পড়তো ভাই। সো এখন ভাইয়া অলরেডি মেডিকেল পাস করে হচ্ছে ডাক্তার হয়ে গেছে। সো ভাইয়া একটা কথা বলতো, এই কথাটা আমি কখনো ভুলি না। এই কথাটা আমাকে বলছিল যে ভাই বলছিল যে লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ ডিএনএ। আমাদের লাইফটা আসলে কিছুই না বাট দ্য প্রেজেন্স অফ ডিএনএ। সো লাইফটা হচ্ছে কি বেসিক্যালি একটা ডিএনএর ফর্মুলা। সো ডিএনএ আছে, সো এটার মধ্যে জীবন আছে, ডিএনএ নাই, জীবন নাই। বাট এই জিনিসটাকে আমি আরেকটু ব্রড করে তোমাদের মাথার মধ্যে ঢুকাই দিব, কারণ আরও একটু কনসেপশন তোমাদের ভুল থেকে থাকতে পারে। সেটা হচ্ছে ডিএনএ পরিবর্তে আমি নিউক্লিক অ্যাসিড বলবো কেন, কারণ তাহলে কি এখানে আমি আরএনএ বুঝাইতেছি, আরএনএ ছাড়াও কি বাঁচবে না, না ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যদি ইন এনি কেস ডিএনএ না থাকে, না থাকলে কি মরে যাবে, মরে যাবে ইফ তার কাছে আরএনএও না থাকে। আরএনএ হচ্ছে শেষ সম্বলটা। সো আরএনএ হচ্ছে সেই শেষ সম্বলটা। সো যদি আরএনএও না থাকে ব্যাকআপ হিসেবে, সেই ক্ষেত্রে ওটাকে লিভিং বলার কোনো কারণই নাই। তাহলে এটার একটা উদাহরণ দেন যে যার মধ্যে ডিএনএ নাই কিন্তু আরএনএ আছে, বাট তাকে আমি বলতে পারতেছি তার মধ্যে লিভিং কোনো ক্যারেক্টারিস্টিক আছে। আরএনএ ভাইরাসগুলো তুমি যখন অণুজীব বা মাইক্রো অর্গানিজমের চ্যাপ্টারটা পড়বা, সেখানে তুমি দেখবা ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। সো ভাইরাসের মধ্যে যাদের মধ্যে ডিএনএ আছে তারা হচ্ছে কি ডিএনএ ভাইরাস, যাদের মধ্যে আরএনএ থাকে তারা হচ্ছে আরএনএ ভাইরাস। সো
সো এই জন্য আমি একটা কথা, এই কথাটাকে আমি আরেকটু শুদ্ধ করে আর যেটা বলবো সেটা হচ্ছে লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ নিউক্লিক অ্যাসিড। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যদি বুঝতে চাই কোনটা এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএটা। চলে যাই পরের প্রশ্নে। আরএনএতে ইউরেসিল লাগে, কিন্তু মানে আরএনএতে ইউরেসিল লাগে কেন হুদাই, মানে কেন খালি খালি লাগে, যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। হ্যাঁ, এই কথাটা সত্য যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং এই প্রসেসটার নাম যারা জানো না তাদেরকে আমি জানায় রাখি, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এই প্রসেসটার নাম কি? ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন প্রসেসে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। সো ডিএনএতে থাইমিন থাকে, এটা কেন ট্রান্সক্রিপশন হওয়ার সময় এই থাইমিনটা হচ্ছে কি সাবস্টিটিউট হয়ে যায় ইউরেসিল দ্বারা, অর্থাৎ থাইমিনটা সরে যায়, সেখানে হচ্ছে ইউরেসিল অ্যাড হয়। সো এই বিষয়টা কেন হুদাই দরকার হয়, মনে প্রশ্ন জাগা উচিত না? সো উচিত প্রশ্ন জায়গাটা। সো আমি তোমাদেরকে একটু বলে দিই। আরএনএ মানেই হচ্ছে, মনে রাখবা, আরএনএ মানে হচ্ছে সে প্রোটিন সিনথেসিসের কাজে হচ্ছে জড়িত। প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরির কাজে সে জড়িত। সো মনে রাখবা, প্রোটিন সিনথেসিসের জন্য আসলে ইউরাসিলের একটা কন্ট্রিবিউশন আছে। কি কন্ট্রিবিউশন আছে এই লেভেলে আপাতত তোমাদের না বলি, কিন্তু মাথায় রাখবা যে প্রোটিন সিনথেসিস করতে গেলে ইউরাসিল প্রয়োজন হয়, ইউরাসিলের দরকার আছে। সো এই কারণে মাতাব্বরি করে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হতে যায়, তখন ট্রান্সক্রিপশনের সময় হুট করে থায়ামিনগুলো হচ্ছে মাছের কাটার মতো সরাই দিয়ে বেছে বেছে সরাই দেওয়া হয়, এবং সেখানে ইউরাসিল অ্যাড করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে মানুষ বা কোনো জীব বা উদ্ভিদের কথাই বলি না কেন, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকে নাকি দুইটাই থাকে? আমি একবার ক্লাস 9-10-এর একটা স্টুডেন্টকে প্রশ্ন করছিলাম, এই দাঁড়াও, বলো যে উদ্ভিদে ডিএনএ থাকে নাকি আরএনএ থাকে? সে আমার উত্তর দিছে, ভাই উদ্ভিদে আরএনএ থাকে। আমি বলছি কি ডিএনএ থাকে না, থাকতে পারে না? বলছে কি না ভাই থাকে না। তুমি কয় পার্সেন্ট শিওর? তুমি 100% শিওর? আমি পড়ছি কোনো একটা জায়গায় যে উদ্ভিদে হচ্ছে যে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। সে চ্যালেঞ্জ পুরা আমার সাথে। তাই না, আমি তারে কি আর করার, এখন এই ছেলে এত চ্যালেঞ্জ দিতেছে, এখন আমি তো না জানতে পারি, তাই না? যাই হোক না কেন, জোক সেপার্ট, ওই ছেলে ভুল ছিল। মাথায় রাখবা, আল্লাহ দুনিয়ার যা কিছু আছে লিভিং, সব কিছুর মধ্যে ডিএনএ, একটা কালি সিলেকশন করি, ডিএনএ প্লাস আরএনএ দুইটাই থাকবে। আল্লাহ দুনিয়া যত লিভিং ক্রিয়েচার আছে অবশ্যই অবশ্যই। বাট এই কথা বলার সাথে একটা বাট চলে আসে, একটা বড় বাট চলে আসে, বাট 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 একটা বড় বাট আসে। কি বাট? এই বাটটা হচ্ছে ভাইরাসের জন্য। আমি একটা কথা বলবো ভাই, আল্লাহ দুনিয়া যত কিছু আছে সব কিছুতে প্যাচ লাগিয়ে দেয় ভাইরাস। সত্যি কথা বলতে গেলে এই ভাইরাস হচ্ছে ভাই লিভিং কিংডমের আন্ডারেও ধরা হয় না, এটা অ্যাসেলুলার, যার কারণে হচ্ছে লিভিং কিংডমের বাইরে ধরা হয়। বাট কিন্তু এটা লিভিং হইতে পারে, তাই না? কারণ এটা লিভিং প্লাস নন লিভিংয়ের মাঝখানে এমন একটা ট্রানজিটরি একটা ফেজের একটা কোনো একটা কিছু বা সত্তা বলা হয়, ঠিক আছে? সো এই ভাইরাসটার মধ্যে ঝামেলা হচ্ছে কি, আইদার ডিএনএ থাকবে অর আরএনএ থাকবে, দুইটা কখনোই একসাথে ভাইরাসে থাকতে পারবে না। এই কারণে এই ভাইরাসের প্রকারভেদভাবে করা হয়, ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে আরএনএ ভাইরাস। সো ক্লিয়ার হচ্ছে আশা করি, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো ক্লিয়ার করো। তাহলে যেটা হচ্ছে যে আমরা ক্লিয়ার হইলাম যে মানুষ বলো, উদ্ভিদ বলো, কোনো একটা প্রাণী, কোনো একটা জীব, যারাই ধরো না কেন, সে যদি লিভিং কিংডমের আন্ডার হয়, তার ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকবে, একদম মাস্ট। কিন্তু শুধুমাত্র একজনই ব্যতিক্রম, যে হচ্ছে ভাইরাস, তার আইদার ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। এবং এখান থেকে আমি একটা মজার কথা বলি, ডিএনএতে বেসিক্যালি জেনেটিক কোডগুলো থাকে, আরএনএতে কিন্তু কখনো জেনেটিক কোড থাকে না। জেনেটিক কোড কোথা থেকে? সব সময় মাথায় রাখবে ডিএনএতে থাকে। কিন্তু ভাইরাস যেহেতু এক্সেপশন, কখনো কখনো তার ডিএনএ থাকে না, যেটা অন্য কোনো প্রাণীতে পসিবলই না। ডিএনএ থাকবে না, উমা উমা, এটা তো একটা নাউজুবিল্লা কারবার, নাউজুবিল্লা কারবার। সো যেহেতু কিছু কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ না থেকে আরএনএ থাকে, তখন জেনেটিক কোডটা আসলে কোথায় আল্লাহ তাআলা দিয়ে দিবে? কিছু তো করার নাই, তার তো নিউক্লিক অ্যাসিড হিসেবে এখন আরএনএ আছে, জেনেটিক কোড দিবে কোথায়? সো জেনেটিক কোডটা তার আরএনএ এর মধ্যেই দেওয়া রাখে। তো ইন দ্যাট কেস তখন সেই আরএনএকে আমরা আদর করে রাখি হচ্ছে কি জিআরএনএ। সো জিআরএনএটা কোথায় থাকতে পারে? আরএনএ ভাইরাসে। যেই ভাইরাসগুলো আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসের মধ্যে জিআরএনএ পাওয়া যায়। আরএনএর একটা বিশেষ টাইপ জেনেটিক আরএনএ, এই বাদে কোথাও তুমি জেনেটিক আরএনএ দেখবা না।
কারণ সব জায়গায় ডিএনএ আছে জেনেটিক কোড দেওয়ার জন্য। সো এরকম জেনেটিক আরএনএ তৈরি হওয়ার কোনো নেসেসিটি নাই। তো আশা করি তোমরা কিন্তু এখানে যে ভাইয়াগুলো তোমাদের কাছে কিছু প্রশ্ন করে তোমাদের মনের মধ্যে কি বলবো কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করতেছি, প্রশ্ন বিল্ড আপ করতেছি, তোমার আরও জানার আগ্রহ তৈরি করতেছি, ব্যাপারগুলো ভালো হচ্ছে না? আশা করি অনেক কিছু শিখতে পারছো যারা হচ্ছে ভিডিওগুলো রেগুলার তোমরা ফলো করবা। আমি আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা যদি ভিডিওগুলো রেগুলার ফলো করো এবং হচ্ছে তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে ভাইয়া হচ্ছে যে তোমাদের রেগুলার এরকম ভিডিও বানায় হচ্ছে তোমাদের কনসেপশনগুলো ক্লিয়ার করতে পারি। ওকে, সো আমি চেষ্টা করবো তোমাদের জন্য সব সময়। সো আল্লাহ তাআলা আমাকে সেই সময়, সুযোগ, সামর্থ্য, তৌফিক সব কিছু দেখ, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আউচ 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 আউচ, তাহলে প্রশ্ন দুটো কিন্তু শেষ। এখন আমরা চলে আসি দেখি যে আর কোনো প্রশ্ন আছে কিনা। না, এখানে তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন রাখি নাই। তাহলে এখন আমরা সরাসরি স্ট্রাকচার নিয়ে একটু ঢুকে পড়ি। স্ট্রাকচারে কি থাকবে বলছিলাম? একটা ডিঅক্সি রাইবোস সুগার থাকবে। 2 নম্বরে এটার সাথে অ্যাড হবে নাইট্রোজেনাস বেস এবং 3 নম্বরে এটার সাথে অ্যাড হবে ফসফেট রেডিক্যাল। এই 3টে জিনিস হইলে তুমি একটা নিউক্লিওটাইড তৈরি করতে পারবা। এরকম একটা নিউক্লিওটাইড তৈরি করা মানে হচ্ছে একটা পুঁতি। সো এরকম আরেকটা পুঁতি এইভাবে জয়েন্ট দিয়ে দিয়ে মালা তৈরি করবা। শিট, মুছার উপায় নেই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি কি বুঝাইছি দেখো তো। এই বন্ডগুলা কি একটা নিউক্লিওটাইড এবং একটা নিউক্লিওটাইডকে জয়েন করতেছে। এই বন্ডটার নামে কিন্তু প্রথম আমি জানতে চাইছি দুই নিউক্লিওটাইডকে কে যুক্ত করে। আর এটা হচ্ছে দুইটা নাইট্রোজেনাস বেস দুই পাশে। সো দুই পাশে দুইটা নাইট্রোজেনাস বেসকে কে যুক্ত করে। এইটা হাইড্রোজেন বন্ড, তোমরা অলরেডি শিখে গেছো। এই বন্ডটা কি এখনও তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হয়তো, তাহলে একটু বলে দেই, তোমরা একটু পরে দেখবা। 3'5' ফসফো ডাইএস্টার বন্ড, ঠিক আছে? 3'5' ফসফো ডাইএস্টার বন্ড। কেন এটার নামকরণটা এরকম হয়েছে এবং এটা কি একটু পরে আরও ভালো ডিটেলস বুঝতে পারবা। সো আপাতত এতটুকু মাথার মধ্যে রাখো, ঠিক আছে? সো আমরা স্ট্রাকচার আঁকা শুরু করি। আমার মনে হয় না আসলে এই ক্লাসে কমপ্লিটলি ডিএনএ স্ট্রাকচারটা কভার করা পসিবল হবে। অলরেডি 28 মিনিট গোয়িং। সো দেখি কতটুকু আগানো যায়। দেখো, ডিঅক্সি রাইবোস সুগার, এটা কিভাবে আঁকবা? রাইবোস সুগার মানে হচ্ছে এখানে 5টা কার্বন, কারণ পেন্টোজ সুগার বেসিক্যালি। সো 5টা কার্বন থাকবে। 5টা কার্বন বেসিক্যালি এইভাবে এই রিং ফরম্যাটে সাজানো থাকে। এখানে একটা কার্বন থাকে, এখানে আরেকটা কার্বন থাকে, এখানে আরেকটা কার্বন থাকে, এখানে আরেকটা কার্বন থাকে। দেখুন প্রশ্ন হচ্ছে 4টা কার্বন দেখলাম, তো আরেকটা কার্বন কোথায়? আরেকটা কার্বন বেসিক্যালি এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা যদি 2 নাম্বার কার্বন হয়, এটা যদি 3 নাম্বার কার্বন হয়, এটা যদি 4 নাম্বার কার্বন হয়, 5 নাম্বার কার্বনটা বেসিক্যালি 4 নাম্বার কার্বনের সাথে উপরে ল্যাঞ্জা দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, শুধুমাত্র কার্বনটা 5 নাম্বার কার্বনটা লেখার পরে একটা কথা তুমি মুখস্থ লিখে দিবে অবশ্যই, CH2OH। অবশ্যই এটা ডাহা মুখস্থ লিখবা, তাহলে তুমি স্ট্রাকচারগুলো আঁকতে শিখবা। আমি এখন এই মুহূর্তে বলে দিই, এটা ক্লাস 10-এর লেকচার অনুযায়ী এখান থেকে আসলে আর ক্লাস 10-এর পোলাপাইনদের যদি এক্সট্রা অ্যাডভান্স শিখতে মন চায় তাহলে শিখতে পারো, বাট যদি ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা দেখো তাহলে এই ক্ষেত্রে অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এগুলো তোমরা 9-10-এ পেয়ে আসো নাই। তো খেয়াল করো, এইটা হচ্ছে আমরা সুগার আঁকা শিখতেছি। কি আঁকতেছি? সুগার আঁকা শিখতেছি। মনে রাখবো আগে আমি রাইবোস সুগার আঁকা শিখি, কারণ আমি জানি রাইবোস সুগার আর ডিঅক্সি রাইবোস সুগারের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, জাস্ট 2 নাম্বার কার্বন থেকে আমি অক্সিজেন সরাই দিলে হবে। সো আগে রাইবোস সুগারটা আঁকা শিখি। রাইবোস সুগার কীভাবে আঁকবো? এটার নিচে একটা হাইড্রোক্সিল দিব,
এটা নিচে একটা হাইড্রোক্সিল দিব। আচ্ছা, এবার মাথার মধ্যে রাখো বাদ বাকি হাতগুলা আমি হাইড্রোজেন দিয়ে পরিপূর্ণ করব। দেখো আর কিন্তু কোথাও গ্যাপ নাই। সো সব গ্যাপ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সো এইভাবে তুমি কিন্তু কি এঁকে ফেলছো জানো, রাইবোজ সুগার এঁকে ফেলছো। এখন ডিঅক্সি রাইবোজ সুগার রাখতে হলে 2 নাম্বার কার্বনটা টার্গেট করো। এই 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোক্সিল লাগানো আছে, কিন্তু এই হাইড্রোক্সিলের মধ্যে ওটা যদি তোমার অমিট করে দাও বা বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কি ডিঅক্সি রাইবোজ সুগার। কত ইজি না? সো তোমরা আবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। সো ডিঅক্সি রাইবোজ সুগার আকারে কিন্তু খুব কঠিন একটা ব্যাপার না, আমরা প্র্যাকটিস করব। তারপরে একটা নাইট্রোজেনাস বেজ অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা শুধুমাত্র এতটুকু পর্যন্ত শিখি, পরবর্তী পার্টে আমরা ইনশাল্লাহ বাকি অংশটুকু শিখে ফেলবো। সো এই ভিডিওটা এখানে পর্যন্ত রাখতেছি, বাকিটা পরের ক্লাস ইনশাল্লাহ।